এইসব এখন কি করবে? সবার মাঝখান থেকে তো আর টেনে আনতে পারবে না। যেভাবে তাকিয়েছে এসির ভয় করছে এখন। পিছনে ফারিয়া অনুতপ্ত হয়ে এসের নিকট এসে দাঁড়ালো। এস একবার ফারিয়াকে দেখে আবার মিহুর যার পানে তপ্ত নিঃশ্বাস ফেলল। এ শুধু অবাকই হয়েছে তার লিটল বইয়ের এত রাগ। অবশ্য কার বউ দেখতে হবে না, তাহলে মিহুর এটা নিয়ে রাগ হয়েছে। কিন্তু সে তো অনেকবারই ট্রাই করেছে মিহুর কাছে যেতে। আজ এ বিয়ে বাড়িতে অনেকবার ট্রাই করেছে মিহুর সঙ্গে কথা বলতে, দু চোখ ভরে দেখতে, কিন্তু মিহু কেন যেন এড়িয়ে গেছে। এবার স্পষ্ট ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত ৯টা। শোভ আর ঈশার জন্য আজ একটি বিশেষ রাত। শোভের ঘরে প্রয়োজনের বেশি ফার্নিচার নেই, আর সে থাকতো তাই এত ফার্নিচার আনার প্রয়োজন বোধ করেনি। তবে এখন যখন বিয়ে হয়ে গেছে এখন তো আনতে হবে। মেয়েরা সবে মিলে খাট সাজাচ্ছে। সাজানো শেষে মিহু একবার পুরো ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘরটা খুব সুন্দর করে সাজাতে পেরেছে। মিহুর মনে কষ্টগুলো আবার জাগ্রত হলো। তারও বিয়ে হয়েছে হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু হয়েছে তো। কিন্তু তার কপালে স্বামীর সংসার কোনোটাই হলো না। সে কি অধিকার কখনো পাবে না? তারপর আজকের ঘটনা এখনো মস্তিষ্কের নিউরনে স্ফুলিঙ্গের মতো কাজ করছে। কষ্টের তোপে মিহু চোখ বুঝলে সময় নিয়ে নিঃশ্বাস টানলো, যাকে বলে দীর্ঘশ্বাস। আর 20,000 টাকা না দিলে আমার দরজা ছাড়বো না। কি? সৌরভ, সায়র, ফাহাদ, নাফিস চারজনের মুখে সজোরে উচ্চারিত হলো। সায়র হা হয়ে আছে, অবাক হয়ে বলে, এত টাকা কেন দিবে ভাইয়া? একটু চুপ করতো, এটা নিয়ম, আমাদের দাবি মেনে নিতেই হবে। মিউ ধমকে চুপ করিয়ে দিল। আবার সবাই তাদের চেঁচিয়ে দাবি জানাচ্ছে। ফুল দিয়ে সজ্জিত খাতে লাল টুকটুকে শাড়ি পরে কৃত্রিম সেজে বউ ঘোমটা দিয়ে বসে আছে ঈশা। দরজার সামনে তো সৈনিকরা দাঁড়িয়ে আছে। টাকা না পাওয়া পর্যন্ত ছাড়বে না। লজ্জায় রঞ্জিত মুখে মৃদু হাসি বেশ মানানসই লাগছে। শখের ভালোবাসার আজ সম্পূর্ণ পূর্ণতার রাত। দরজায় আবারও দাম কষাকষি হচ্ছে। নাফিস নামক ছেলেটি বলল, দরজায় দাঁড়িয়ে ডাকাইত করতে নেমেছিস তোরা? যা সর এখান থেকে, সর। হুস হু হুস হুর। সুমি বলল, না, আমরা সরবো না। তুমি বেশি কথা বলো না তো ভাইয়া, তোমার বিয়ের সময় আরো বেশি চাইবো তাহলে। তোদের আমার বিয়েতে দাওয়াতই দেব না, টাকা চাইবি কেমন করে? আচ্ছা আচ্ছা, সবাই থামো, আমি তো বলছি টাকা দিব, দাঁড়া দিচ্ছি। তখন সায়র বলে, খবরদার ভাইয়া, 10,000-এর বেশি 1 টাকাও দিও না। এটা এত টাকা দিয়ে কি করবে? সবগুলো এখনই মহিলা ডাকাতে পরিণত হচ্ছে। না জানি এদের জামাইয়ের কপালে কত দুঃখ আছে। সায়রকে সবাই চোখ রাঙালো। তার 15,000 টাকা নিয়ে মিহুরা তারপরই দরজা সেরেছে। সে ভিতরে ঢুকে দরজাটা আটকে দিল। মুচকে এসে ঈশার পাশে বসে একটা চেক এগিয়ে দিল। ঈশা ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকিয়েছে। সবকে দেখতে পেয়েই ঘুমটা ওখানেই বিসর্জন দিল। চেক দেখে জিজ্ঞেস করলো, এটা আমাকে দিচ্ছ কেন? কারণ এটা তোমার প্রাপ্য, এখানে দেনমোহরের সব টাকা আছে। ঈশা ঠোঁট ফুলিয়ে বলল, আমি টাকা দিয়ে কি করব? আমার তুমি হলেই চলবে, আর এটা তুলে রেখে আসো, আমার এখন লাগবে না এইসব। আচ্ছা, যখন লাগে তখন খরচ করো, আমি রেখে দেখছি, পুরো টাকাটাই তোমার। মৃদু হেসে জায়গা মতো রেখে দিল। এই দেনমোহর নিয়ে আপাতত কথা বাড়তে চায় না সে। জানে ঈশা নিতে চাইবে না। রাত 11টা কাটা ছুঁই ছুঁই। ঈশা বেশি রাত জেগে থাকে না, তাই আর কথা বাড়ল না। ফের এসে ঈশার হাত দুটো অতি আদরে মনোভাব নিয়েই নিজে হাতে নিল। বলতে চাইছে অনেক কিছুই, কিন্তু বলতে পারছে না কিছুই। এত কাছে পেয়ে খুশিতে নার্ভাস হয়ে গেছে। তবু স্বরূপ ইতস্তত বোধটা কিছুটা কমে আচমকা বলে বসল, এই হাত দুটো কি সারা জীবন ধরে রাখতে পারি? স্বামীর কথাই ঈশা আরেকটু মিয়ে গেল। কাচমচে হয়ে বসে আছে। রিনরিন কণ্ঠে উত্তর দিল, ধরে রাখার শপথ যখন করেই ফেলেছ, না চাইলেও রাখতে হবে। স্বরূপ হাসলো। সে যে বোকার মতো প্রশ্ন করেছে। এক হাতে ঈশাকে কাছে টেনে বুকে আগলে নিয়েছে, এক হাতে কোমর পেঁচিয়ে রেখেছে। ঈশাও জড়িয়ে ধরেছে। সব ঈশার কপালে একটা গাঢ় চুম্বন করলো। ঈশা সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার শখের পুরুষটাকে, যাকে সে অসম্ভবের চেয়েও বেশি ভালোবাসে। ঈশা অস্পষ্ট স্বরে বলল, ভালোবাসি। সৌরভের অধুরে ফুটে আছে প্রাপ্তির হাসি, পূর্ণতার হাসি। আর যদি না পেত, এত সুন্দর মুহূর্তটা মিছ হয়ে যেত।
আবেগে উৎফুল্ল হয়ে শক্ত করে কানের কাছে ফিসফিস করে বলল, নিজের থেকেও ভালোবাসি তোমায়। আজ আর তোমায় ছাড়ছি না, নিজের করে নেব চিরতরে, যেন পেয়েও আর হারিয়ে ফেলতে না পারি। ঈশার এবার একটু বেশি লজ্জা লাগছে। এতটুকু কথা যেন যথেষ্ট ঈশাকে দুর্বল করে দিতে, কিন্তু ঈশার লজ্জা মাথা মুখ স্বরূপকে ক্রমশে আরো বেশি গ্রাজ করছে। হারিয়ে গেল প্রণয়ের অতলে, সাই দিল একে অপরকে, মিলন ঘটল দুটি মনের। রাত ৩টা, চতুর্পাশে ঝিঝি পোকাতে ডাক শুনতে পাওয়া যাচ্ছে না এখন। পুরো শহর তখন নিগড় ঘুমে আচ্ছন্ন। আজ রূপালী থালার মতো গোল চাঁদটা আকাশে জলজল করছে। গতকাল কারোর ঘুম হয়নি বিধে আজ সবে বেঘুরে ঘুমোচ্ছে। মিহুর হঠাৎ মনে হয় সে শূন্যে ভাসছে, একটু একটু করে ঠাউর করতে পারছে, শূন্য ভেসে চলে যাচ্ছে কোথাও। মিহু ঘুমের ঘরে হাসছে, মিনমিন করে অস্পষ্ট সুরেই বলল, আমি উড়ছি, আজ সারা রাত উড়ব। আমাকে চাঁদের সুতো কাটা বুড়ির কাছে রেখে এসো, আর আসবো না এখানে। এই শীতে উঠতে উঠতে মিহু কথা শুনে মৃদু হাসছে, রয়েসই বলল, কেন আসবে না? আবারও ঘুম মিশ্রিত অস্পষ্ট স্বরে বলল, ওই লোকটা আমায় ঠকিয়েছে, খুব খারাপ লোক, আমাকে ভালো থাকতেই দিচ্ছে না, আমি শেষ। আসলে মানুষ যেটা ভাবতে ভাবতে ঘুমাইবা সারাদিন যাবৎ যে ঘটনাগুলো গাঢ়ভাবে কল্পনায় স্থান দেয় বলে সেগুলো স্বপ্নে বা ঘুমের ঘরে বলে। মিহুর ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। মিহু অজান্তে এরিসের গলা জড়িয়ে ধরেছে এখন, আবারও থেমে থেমে বলছে, খুব খারাপ লোক, আমাকে একটু ভালোবাসে না। ওই ওই মেয়েটা। ইস আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? সুপার গ্লুফার। ইস তাদের চিলকোটার ঘরে বিছানায় মিহুকে শুয়ে দিল। হঠাৎ শক্ত কিছুর আভাস পেয়ে মিহুর ঘুম একেবারে হালকা হয়ে গেল। এতক্ষণ নিজের জ্ঞানে না থাকলো, এবার তার মস্তিষ্ক সচল হয়েছে। আকিতই পিট পিট করে তাকাচ্ছে, কিন্তু অন্ধকারে ঘরে কিছু দেখতে না পেলেও চিলকোঠার দরজা দিয়ে বাহিরের জ্যোৎস্নার আলো একটু একটু করে দেখতে পাচ্ছে। এরিস দুহাত বুকে গুজে শটান হয়ে দাঁড়ালো, জিজ্ঞাসু দৃষ্টিতে ভুরু কুচকে তাকালো। কি যেন বলেছিলে, পুরো কথাটা শেষ করো। কে তোমাকে ঠকিয়েছে তার নামটাও বলো। মিহু ভূত দেখার মতো চমকে উঠল। সে চিৎকার করতে যাবে, অমনি এরিস হাত চেপে ধরল। অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত স্বর শুনে মিহুর মস্তিষ্ক কাজ করছে না। গভীর ঘুম থেকে সজাগ হলে সাধারণত এমন হয়েই থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। মিহুরও তাই হয়েছে, তার উপর মুখোপই পরিষ্কার দেখতে পারছে না। মিহু দুই হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে হাতটা সরাতে। এরিস মিহুর কানে কানে বলল, হ্যাঁ, এত কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এখানে এনেছি, এখন তুমি কি চাচ্ছ? সবাই এসে আমাদের এভাবে দেখতে? এতক্ষণে মিহুর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কণ্ঠটা তার পরিচিত, খুব চেনা স্বর। এবার মানুষটাকেও চেনে ফেলো। মুখ চেপে ধরায় কিছু একটা বলছে, শুধু ওম ওম আওয়াজ আসছে। ঘুম এতক্ষণে উবে গেছে তার, এবার ছেড়ে দিল। মিহু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। কিঞ্চিত সময় অতিবাহিত হবার পর, আমি হয়তো আপনার পথের কাঁটা, সেটাই উপড়ে ফেলতে এখানে এনেছেন বুঝি। কথাটা ঠিক এরিসের বোধগম্য হলো না। হ্যাঁ বেবি, এসব কি বলছো? এসব মাঝরাতে ঘুম ভেঙে গেছে, তাই তোমার হয়তো রাগ হচ্ছে। আই এম সরি, তবে তোমাকে ছাড়া থাকতে থাকতেই পারছিলাম না। মিহু মুখ ঘুরিয়ে নিল। সব মন ভোলানো বাণী আমাকে দিয়ে লাভ নেই। এত জোরে কেউ মুখ চেপে ধরে, একটুর জন্য তো শ্বাস আটকে মরে যেতাম। তখন তো আপনার জন্য খুব ভালো হতো ওই ফারিয়া টারিয়াকে পেতে। এস অসহায় মুখ করে চেয়ে আছে। এত গাঢ় অভিমান তার লিটল বই যে মাঝেতে ঘুম ভেঙেও এটা মনে পড়ছে। মনে হচ্ছে অভিমান ভাঙাতে তার ভালোই কাঠফোড় পোড়াতে হবে। মিহুকে শান্ত করতে বুকে আগলে নিতে চাইল। মিহু সাবধানতার বাণী দেয়, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আমি আপনার কেউ নই। আমাকে এত রাতে এখানে কেন এনেছেন? হ্যাঁ, তা ভালো করেই বুঝতে পারছি। এখন একটু মন ভোলানো কথা বলবেন, কিছু ফালতু এক্সকিউজ দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করবেন। সাধারণ প্রেমিকদের মতো কিছু কমন ডায়ালগ ছুড়বেন, ইমোশনাল কিছু বাক্য বলে কাঁদো কাঁদো ভাব করে বোঝাবেন আমি তোমাকে মন প্রাণ কলিজা কিডনি লিভার সব দিয়ে ভালোবাসি। আমিও সব ভুলে বাংলা সিনেমার নায়িকাদের মতো মোমের মতো গলে গদগদ হয়ে আপনার কাছে চলে যাব। কেঁদে কেটে বলবো, ও পরাণের স্বামী, আমি আর কখনো আপনার অবাধ্য হব না, কখনো সন্দেহ করব না, নিজের থেকেও বেশি ভালোবাসবো, অন্ধের মতো বিশ্বাস করব। এসব যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্যই
তাহলে আপনার জন্য রইল এক বালতি সমবেদনা। আমি ওরকম মেয়ে মোটেও নই, বুঝেছেন আপনি? মিহু বাধ্য ছেলের মতো সবগুলো কথাই মন দিয়ে শুনেছে। খুব হাসিও পাচ্ছে তার। কি সব বলছে, ঘুমের ঘরে হয়তো মাথা ঠিক নেই। এরিসও মিহুর পাশে বসলো। বুঝলাম। এত রাগ আমার লিটিল বয়ের। আমাকে পর্যন্ত ভয় পাচ্ছে না, কিভাবে গড়গড় করে কথা শোনাচ্ছে। তা বউ, আপনার কথা শোনানো কি শেষ হয়েছে? হয়ে থাকলে অনুমতি দেন, আমিও কিছু বলবো। মিহু রাগে ফুঁসছে। ক্রোধান্বিত হয়ে চিবিয়ে চিবিয়ে খুঁজে দেওয়া স্টাইলে বলল, আমি কি বলবো আপনাকে? আমার কথা শুনতে তো আপনার কানে বিষের মতো লাগে। ওই যে আপনার জানেমান মুটকিটা আছে না, ওর কণ্ঠটা মধুর মতো সুরেরা আর কোকিলের মতো মিষ্টি লাগে। কথাটা একটু ভুল হয়েছে হার্টবিট। মধুর মতো মিষ্টি আর কোকিলের মতো সুরেলা হবে মেবি। আমি বলছি না আমি শিওর, কিন্তু মনে হলো এভাবে মানানসই হবে। কথাটা যেন মিহুকে উস্কে দেওয়ার মতো কাজ করলো, যেমন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কি বলেন আপনি? ও আচ্ছা, আপনার পরাণের মুটকিকে ভুলভাবে প্রশংসা করেছি বলে অমনি আপনার কলিজায় লাগলো। বাহ, কি দারুণ ভালোবাসা, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভালোবাসা। হ্যাঁ, দোষ তো আমারই। আমি কেন ভালো করে প্রশংসা করলাম না? অনু, অনু প্লিজ শান্ত হও, তোমাকে সব বলছি। প্লিজ হার্টবিট। এসকে থামিয়ে দিল মিহু। কি শুনবো আপনার থেকে? ওই তো আপনার এক্সের পুরনো স্মৃতি আমাকে বলবেন, পরে বলবেন কি এতদিন পর দেখা হয়েছে তাই সব মিটমাট হয়ে গেছে। আমি এখন আর তোমাকে চাই না, আমার এক্সকে বউ হিসেবে চাই। আমার তার প্রতি পুরনো ইমোশন জেগে উঠেছে। হেন তেন কি ভেবেছেন নিজেকে? আমি আপনাকে এত সহজে ছেড়ে দিব? কেঁদে কেঁদে পায়ে পড়বো থেকে যেতে? কখনো না। এস মিহুকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে, কিন্তু মিহু এক নাগারে কান্না মিশ্রিত কণ্ঠে বলে যাচ্ছে। কণ্ঠ ভারী হওয়ার আওয়াজটা বেশি দূর পর্যন্ত বিস্তৃত লাভ করতে পারছে না। এসের কলারে ধরে আবার বুকে এলোপাতারি কিল ঘুষি দিতে দিতে বলল, আমার জীবন কেন নষ্ট করলেন আপনি? কেন? আমাকে যখন স্টুপিড বলছিল তখন কিছু বলেননি কেন? কেন কিছু বললেননি? কেন কিছু বলেননি? আমাকে অপমান করার সময় তো মজা নিয়ে শুনছিলেন। আমি যখন বলেছি তখনই আমাকে চুপ করতে বললেন। মানুষের সামনে আমাকে ছোট করলেন। আসলে আমাকে একটুও ভালোবাসেননি। আমাকে শুধু আপনার প্রয়োজনে ব্যবহার করেছেন, তাই না? সহজ সরল পেয়ে প্রেমের ফাঁদে ফেলেছেন, ঠকিয়েছেন আমায়। কি দোষ করেছি আমি? বলুন, বলছি এক্ষুনি বলবেন। আমার অজান্তে কেন বিয়ে করেছেন আমাকে? এখনো বউ বলে পরিচয় কেন দিচ্ছেন না? দুদিন পর ছুঁড়ে ফেলবেন, তাই তো? আমার প্রাপ্য অধিকার এখনো আমায় দিচ্ছেন না কেন? বলুন, আমার কি সংসার গড়ার অধিকার নেই? আপনার মতলব আমি ভালোই ঠাউর করতে পারছি, ধান্দাবাজ। কিন্তু এরিসের মুখ চেপে তো সেই ধরেছিল, তাহলে ব্যাচে বলবে কি করে? হঠাৎ মিহুর নজর বন্ধ হয়ে গেল। অনেকটা থমকালো, চমকালো না সে। চোখ দুটো বেরিয়ে আসে উপক্রম। বিনা আগাম বাটে হঠাৎ এমন কাণ্ডে মিহু স্থির হয়ে গেল। মিহুর কথা যখন বেশি গভীরে আঘাত করছিল, আজও বেড়ে যাচ্ছিল, তখন এরিস মিহুর অধর যুগল নিজের অধরের ভাঁজে নিয়ে নেয়। মিহু ঘটনার আশঙ্কিকতা বুঝতে পেরে আবারও ছটফট করছে ছোটার জন্য, কিন্তু তার ফিনফিনে শক্তি ওরকম একটা মানবের সাথে পারবে? কখনোই না। ছেলেদের শক্তির কাছে মেয়েদের শক্তি বরাবরই হার মানে। এরিস মিহুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এক হাত কোমরের ওনার মিহুর গিবাসহ মুখের উপর এক আঙ্গুল দিয়ে স্লাইড করছে। মিহুর নড়চড় বন্ধ। এত রাতে এমন কাণ্ড এমন হয় স্বাভাবিক। কিছুক্ষণ পর এস ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে। এস আবারও চমকানোর মতো একটা কাজ করলো। মিহুর দুগালে একের পর এক ভালোবাসা পরশ এঁকে দিল। মিহু বাকরুদ্ধ। কি বলতে চেয়েছিল সব ভুলিয়ে যাচ্ছে। তাকে আর কিছু বলতে না দিয়ে এরিস বলল, আমি তোমায় ঠকাইনি কলিজা, কখনো ঠকাবো না। যদি ঠকানোর মতো হতো তাহলে বিয়ে করতাম না। তোমাকে ঠকানোর কথা আমি স্বপ্নেও ভাবতেই পারবো না। সাথে সাথে আমার শ্বাসরুদ্ধ হয়ে যাবে। নিজের জানকে কি করে দূরে করে দিব বলো তো? বেঁচে থাকার জন্য অক্সিজেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমার তোমাকে প্রয়োজন। অক্সিজেন ছাড়া হয়তো দুদণ্ড বাঁচতে পারবো না, তবে তোমাকে ছাড়া বেঁচে থাকলেও মৃত লাশের মতো বেঁচে থাকবো। সব কিছু থেকেও এই একরোখা ছেলেটার কিচ্ছু থাকবে না। চতুর্পাশে শূন্য শূন্য অনুভব হবে। হয়তো একদিন বহু দূরে চলে যাব সবাইকে ছেড়ে। একটু থেমে আবার বলল, তোমাকে খুব শীঘ্রই আমার করে নেব, একেবারে আমার।
সম্পূর্ণ আমার, অন্য কারো ছায়াও মারাতে দিব না। এই আমিটাকে তোমাতে বিলীন করে দিব, কোনো অভিযোগ করার মতো খামতি রাখবো না। তুমি আজ যেই কথাগুলো বললে হয়তো সৎ জ্ঞানে বলনি, কিন্তু যখন বুঝবে কি বলেছ তখন তুমি নিজে থেকেই আমার কাছে আসবে। তবে সেই সুযোগ আমি দেব না, শুধু অধিকার নয়, পুরো আমিটাকেই তোমার নামে লিখে দিব। তোমার যত অভিমান অভিযোগ আছে সব ক্লিয়ার করে দিব। আমি তোমাকে কখনো মিথ্যা বলি না, আজও বলবো না, জান। মিহুর কপালে ছোট্ট একটা চুমু খেলো। মিহু এখনো স্তব্ধ হয়ে আছে। কর্ণকুহরে বারবার বাড়ি খাচ্ছে শুধু তার প্রিয় পুরুষটির কথা। কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। হয়তো সে অবচেতন মনে অতিরিক্ত বলে ফেলেছে। কষ্ট দিয়েছি খুব, তবে এখন তারও সবটা শোনা উচিত। কাঠের চৌকিটাই বসে দাওয়ালে হেলান দিয়ে মিহুকে বক্রস্থলে আগলে নিয়ে ফারিয়ার সাথে তার কেমন সম্পর্ক সেটাই এক্সপ্লেন করতে থাকলো। মিহু বুকে মাথা রেখে দুহাতে কোমর পেঁচিয়ে ধরে চুপচাপ মন দিয়ে শুনছে। নয়তো সন্দেহ নামক বিষের কারণে আবার একটি সংসার করতে করতে ভেঙে যাবে। বড় খারাপ এই সন্দেহ জিনিসটা। যেই ঘরে একবার ঢুকে নিজের জায়গা তৈরি করে নিতে পারে সেই ঘর আর সেই ঘর থাকে না, কষ্টের সমুদ্রে পরিণত হয়। ফারিয়ার সাথে শুধু এরিসে ফ্রেন্ডের সম্পর্ক, বাকি অন্য কোনো সম্পর্ক নেই। অন্য কোনো নজরে একে অপরকে কখনো দেখেওনি। সবসময় ভাইয়ের মতো খেয়াল রাখতো এরিসের। হ্যাঁ, হয়তো এরিসের সাথে একটু বেশি ফ্রি, কারণ সে বিদেশে অধিক সময় অতিবাহিত করেছে। এখানে সবাই ওদের দেশের মতো লাজুক নয়। ছেলে মেয়ে দিব্যি একসাথে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলছে না। তাই ফারিয়া ওরকম অভ্যস্ত হয়ে একটু বেশি এরিসের কাছে এসেছে। কিন্তু এতে এরিসের কোনো ভ্রুক্ষেপ নেই। তার মন, মস্তিষ্ক, ধ্যান সব ঠিক। খারাপ কোনো চিন্তা ভাবনা তার মনে আজও আসেনি, না কোনো ফিলিংস কাজ করেছে। তাছাড়া ফারিয়া একটা ছেলেকে ভালোবাসে। দেশে মূলত ওর জন্যই এসেছে। ফারিয়া দেশে এসে যে হসপিটালে শিফট হয়েছে, ছেলেটাও ওখানে ডক্টর, আর ফারিয়াও ডক্টর। এসব আরও অনেক ঘটনা মিহুকে বলেছে। সবগুলো মিহুর একটু শুনে অনুশোচনা বোধ হলো। তবে তার কথা ওই মেয়েও তাকে কত কথা বলেছে, তাই সেও বলেছে। তবে একটু একটু ভালো লাগছে। তার রকচটা পরটাকে দেখে রেখেছে, আবার মেলি মন জেলাচেও হচ্ছে। কেমনটা হওয়া উচিত মিহু ঠিক বোধগম্য হচ্ছে না। কিন্তু সে যে কিছুক্ষণ আগে অনেকগুলো ভুলভাল বকে ফেলেছে, ক্রোধে বসে তার প্রিয় মানুষকে কষ্ট দিয়েছে, এখন ঠিক উপলব্ধি করতে পারছে। মিহু মুখ তুলে গলা জড়িয়ে ধরল এরিসের। আই এম সরি। ফারিয়াও অনুতপ্ত হয়েছে। একদিন দেখা করিয়ে দিব, পরে বলে দিও। এরিস বাহিরের দিকে তাকালো। সেটা পরে বলা যাবে, এখন আপনাকে সরি বলেছি। কিছুক্ষণ আগে আবেগে বশীভূত হয়ে বলে ফেলেছি। আপনি কিছু মনে করেননি তো? চট ফুলিয়ে আদুরে কণ্ঠে মিষ্টি মুখে অধিকারিণীর উপর রাগ করে কি করে থাকবে। তবুও ঠোঁট টিপে এস ভাবলো সুযোগের সদ্ব্যবহার করবে। গম্ভীর গলায় বলল, আমাকে কেন সরি বলছো? আমার কি মন বলতে কোনো বস্তু আছে? আমাকে কেউ বোঝে না, আমার কোনো কষ্ট হয় না। যার যা ইচ্ছে তাই শুনিয়ে দেয়। বলতে হবে না কারো সরি। আমার রাগে কারো কি আসে যায়? মিহু এবার কাদা ফেস করে ঠোঁট ভেঙে রিনরিনে আওয়াজে বলে, আমি বলছি তো আর কখনো এমন কিছু বলবো না। আপনাকে অবিশ্বাসও করব না। প্রমিস করছি সব সময় আপনার মন বোঝার চেষ্টা করব। দূরে সরিয়েও দিব না। অনেক ভালোবাসবো। তবু তাকান আমার দিকে প্লিজ। মুখ ফিরিয়ে নিবেন না, আমার যে ঘুম হবে না আর। এস অন্ধকারে ঠোঁট টিপে হাসছে। ভালো লাগছে তার কাছে। তার লিটল বইয়ের লিটল কথা অন্তরে দারুণ এক প্রশান্তির সঞ্চার করেছে। অন্তত কথাগুলো শোনার জন্য হলো খুব তাড়াতাড়ি তার বউকে চাই। এস ঠোঁট কামড়ে বলল, কেন বিশ্বাস করব? কিছু প্রুফ দাও, নয়তো বিশ্বাস করব না। তুমি আবারও অবিশ্বাস করবে, ওই দিন কিন্তু আর আমাকে খুঁজে পাবে না। মিহু এরিসের কথা সিরিয়াসলি নিয়েছে। কান্না করতে করতে আচমকে এরিসের পুরো মুখে ভালোবাসা এঁকে দিচ্ছে, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে আলতো করে। এবার বেশ অবাক হলো, এমন কিছু করবে ভাবতেই পারেনি। তবে এখন তার মনে হচ্ছে এখন থেকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তাহলে আর আদর চাইতে হবে না, নিজ থেকেই দিবে। সদ্য ওঠা দাড়িগুলোর উপর হাত রেখে মিহু বলল, প্লিজ বিশ্বাস করুন আমাকে। সত্যিই খুব ভালোবাসি আপনাকে, নিজের থেকেও বেশি ভালোবাসবো আপনাকে। প্লিজ একটু বিশ্বাস করুন না।
বলে অঝরে কেঁদে দিল। এস উঠে বসে আলতো হাতে চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর কান্না করতে বারণ করছে। সে এমনি জ্বালাতে বলেছে, তাই বলে কেঁদে দিবে? একটু ভালোবাসার কথা বলে মিহুকে শান্ত করেছে। অমনি চারিদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ভোর হয়ে গেছে তাদের এই খুনসুটি মুহূর্ত পার করতে করতে। একটু আগেই বলেছিলেন বাংলা সিনেমার নায়িকাদের মতো কান্না করে আবেগী সংলাপ বলবেন না, তাই এখন কি করছেন? আপনি মজা করছেন আমার সাথে? কই না তো, আমি তো ফান করছি। মিহু হেসে দিল। দুজনে খুব সাবধানে সিঁড়ি দিয়ে নামছে। একদম মেন গেট পর্যন্ত গিয়ে মিহুকে আবারও জড়িয়ে ধরল, কপালে চুম খেলো। আজ আসি হার্টবিট, নিজের খেয়াল রেখো। আজ থেকে গেলে হয় না? না বউ, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, বলেছি তো খুব শীঘ্রই নিয়ে যাব। এখন আসি। এস গাড়িতে উঠে হাত দিয়ে টাটা দিয়ে চলে গেল। মিহু শুধু অপলক চেয়ে রইল তার যাওয়ার পানে। কেটে গেছে অনেকগুলো দিন, অতিবাহিত হয়েছে অনেকটা সময়। সময় পার হচ্ছে, দিন গড়িয়ে রাত হচ্ছে, কিন্তু মানুষের কর্মব্যস্ততা কখনো কমান নয়, বরং উচ্চ থেকে উচ্চতর অবস্থানে প্রতিষ্ঠিত হবার জন্য কেউ বা সৎজ্ঞানে সততা বজায় রেখে এগিয়ে যাচ্ছে, কেউ বা ক্ষণিকের মরীচিকার পেছনে অহেতুক সময় ব্যয় করে চলেছে। নিত্য দিনের মতো অফিসে যাবার জন্য প্রস্তুত হচ্ছে পদ্মই। পাশে মৌমিতা দাঁড়িয়ে আছে, হাতে তার টিফিন বক্স আর হাত ঘড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে। তবে মৌমিতার মুখে কোনো হাসি নেই, কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। প্রত্যেক গলার টাইটা বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলো, কিছু বলবে? মলিন হাসলো মৌমিতা। কৃত্রিম হাসলো, মন থেকে আসেনি হাসিটা, তবু দেখানোর জন্য হাসলো। মাঝে মাঝে মানুষের বুকে হাজার কষ্ট থাকলেও হাসতে হয়। কিছু বলছো না যে, কিছু কি হয়েছে তোমার? নেগেটিভ এসেছে। মিলান স্বরে বলল, এটার জন্য এত মন খারাপ করার কি আছে? এটা প্রথম টেস্ট করলে আরও অনেক সময় বাকি আছে। আমরাও বাবা মা হব ইনশাল্লাহ। তুমি এসব নিয়ে বেশি ভেবো না তো, যখন সময় হবে তখনই হবে। মৌমিতা রিনরিনিয়ে বলল, পাশের বাসার এক মেয়ে আমাদের পরে বিয়ে হয়েছে, আজ শুনলাম মা হবে। ওই মেয়ের মা বলে গেল তাড়াতাড়ি বেবি নিতে, নয়তো পরে সমস্যা হবে। মাও চাইছেন নাতি নাতনির মুখ দেখতে। মহিলার কথা ছেড়ে দাও, তাদের মেয়ে বেবি নিয়েছে বলে আমাদের এখন নিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, অনেক দিন হলো আমাদের বাড়িতে যাও না। যদি যেতে চাও তাহলে বলো, আমি তোমাকে দিয়ে আসবো। কয়েকদিন বাড়ির মানুষদের সঙ্গে থাকলে সব উদাসীনতা কেটে যাবে। মৌমিতা শব্দহীন হাসলো। খুব খুশি হলো বাড়ি যাবার কথা শুনে। কতদিন হলো বাড়ির মানুষদের সাথে থাকা হয় না। আজই নিয়ে যেতে পারবে? পদ্মই মৌমিতার হাত থেকে ঘড়িটা পড়তে পড়তে বলে, হ্যাঁ পারবো। তাহলে আজ বিকাল বিকাল আমাকে দিয়ে এসো প্লিজ। আজ রাতটা তুমিও থেকে আসবে, প্লিজ না করো না। আচ্ছা, তুমি তাহলে রেডি থেকো। বলে নিত্যদিনের মতো বেরিয়ে গেল কাজে। মৌমিতা এখনই ব্যাগ গোছাতে শুরু করে দিল। কি নিবে? এই ছাড়ো, কি করছো? যাও বলছি, দেরি হয়ে যাচ্ছে তোমার। সারাদিন তো অফিসেই থাকবো, একটু আদর করতে দাও। কেউ দেখে ফেলবে, দরজা খুলে রেখে এসেছো। ফেলুক, তাতে কি? তুমি আমার বিয়ে করা বউ, বুঝছো? নক না করে কেউ আসবে না। সৌরভ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মনে পড়ল একটা ইম্পর্টেন্ট কাজ করা বাকি। অমনি দৌড়ে আবার উপরে চলে এলো। এসে পেছন থেকে ঈশাকে জড়িয়ে ধরল। বিয়ের পর থেকে এটা তার কখনো ভুল হয় না। যদি ভুলে যায়, যখনই মনে পড়বে এসে আবার করে যাবে। ঈশাকে সম্মুখে ফিরিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তখনই সার হাতে একটা খাতা নিয়ে ঢুকে পড়ল সৌরভের ঘরে। সে ভেবেছে সৌরভ চলে গেছে, তাই তার কিছু জিনিস আছে সেগুলো নিতে এসেছে। পড়ার সময় মনে পড়ল তার, চোখে হাত দিয়ে পিছন ফিরে বলল, সরি, আমি কিছু দেখিনি ভাই। দরজাটা বন্ধ করবে না তোমরা? বিড়বিড় করতে করতে সার চলে গেল। ঈশা লজ্জে সৌরভের বুকে চাপড় দিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম না, কেউ দেখে ফেলবে। তাই হলো তো। এখন কি না কি ভেবেছে ছেলেটা। সৌরভ মেকি হেসে বলল, আমি কি জানতাম ও চলে আসবে? ছোট ছোট পোলাপানগুলা বড্ড পেকে গেছে। আর তুমি তো বুড়ো দাদু। এবার যাও, বাবা অপেক্ষা করছে। প্লিজ আরেকটা। একদম না, যাও। সৌরভ মেকি অভিমান দেখিয়ে চলে গেল।
সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে মিহু আজকাল পড়াশোনা আর আর্টের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। অলরেডি 2টো পরীক্ষা দিয়ে ফেলেছে, এখনও পরীক্ষা চলছে। তবে নিয়ম মাফিক একটা মানুষের সাথে দেখা করতে তার ভুল হয় না যেন, না হলে যে দুটো মনে অশান্তি শুরু হবে। দিনকে দিন একে অন্যের মানসিকতে পরিণত হয়েছে। এক নজর দেখেই মনের তৃষ্ণা মেটায়, আজও তার ব্যতিক্রম নয়। গাড়িতে বসে ফোনে গেমস খেলছে এরিস। অপেক্ষা কাঙ্ক্ষিত মানুষটার জন্য তার হৃদয়ে সবসময় উতলা হয়ে থাকে। হৃদয় কাননে ঝড় তুলে যার বলা প্রতিটি শব্দ। তার ব্যস্ততার কোনো শেষ নেই। তবু মিহুর কলেজে যাবার আগে না হয় আসার সময় এক নজর দেখে যায়। হঠাৎ খটখট আওয়াজে মুখ তুলে তাকালো। কলেজে নির্ধারিত ড্রেস পরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে মিহু। চুলে একটা লম্বা বিনুনি করেছে। এই ইশারাগুলো গাড়িতে উঠে বসতে মিহুও উঠে বসলো। আজ গাড়িতে বসতে বললেন যে? এস এক পলকে তাকিয়ে আছে। কিছু হলো, কিছু বলবেন তো নাকি? কোনো আভাস ছাড়াই এস একদম মিহুর কাছে চলে আসলো। মিহু একটু চমকে গেল। তার হৃৎপিণ্ড থিম থিম করছে। পরবর্তীতে কি হতে চলছে একটু একটু আশ পাচ্ছে। ঠোঁটজোড়া আঁকি স্পর্শের দিকে নিবদ্ধ। মিহু পরম আবেশে চোখ বুজে নিল, কিন্তু তার ধারণার এক বালতি স্বচ্ছ মিনারেল ওয়াটার ঢেলে দিয়ে মিহুর ওড়নাটা মাথায় দিয়ে দিল এরিস। সরে গিয়ে কণ্ঠে দাম্ভিক ও গাম্ভীর্য ভাবটা বজায় রেখে বলল, মাথায় কাপড় দিয়ে কলেজে যাওনি কেন? এখান থেকে মাথায় কাপড় দিয়ে বাড়িতে যাবে। এই মুহূর্তে বউয়ের সাথে রোম্যান্স করার মুডে নেই আমি। অনেক কাজ আছে আমার। উল্টাপাল্টা চিন্তাভাবনা বাদ দাও। আর হ্যাঁ, তোমার সামনে একটা প্যাকেট আছে, এটার মধ্যে কিছু হিজাব আর ম্যাচিং হিজাব পিন আছে। এখন থেকে প্রতিদিন হিজাব করে যাবে। এত চুল ছেড়ে স্টাইল করে আর ছেলে পটানোর দরকার নেই। এগুলো পছন্দ না হলে আরও এনে দিব। নিয়ে একটু অপমান বোধ করলো প্রথম কথাটার জন্য। সে কি রোমাঞ্চ করতে এসেছে নাকি নাকি সে নিজে থেকেই কাছে গিয়েছে? হিজাবের প্যাকেটটা হাতে নিয়ে হিজাবের কালেকশনগুলো দেখে সে মনে মনে অনেক খুশি হয়েছে। পিনগুলো বেশি কিউট লাগছে তার কাছে। তবে সে যে এতটা খুশি হয়েছে লোকটাকে বুঝতে দিবে না। তাকে আগে অপমানের জবাব দিতে হবে। মেকি হেসে বলে, কবে রোম্যান্স করেছিলেন আপনি? আমার তো মনে পড়ছে না। ও হ্যাঁ, ওই যে ছাদের চিলে কোঠার ঘরটাই। অতটুকুতেই আমাকে খোটা দিচ্ছেন? লাগবে না আপনার আদর, নিজেরটা নিজের কাছেই রাখুন। আমার বইয়েই গেছে আপনারটাকে নিয়ে উল্টাপাল্টা ভাবতে। মাঝে মাঝে আপনার রোম্যান্সের মুড কোনো কালেও আসে না। মাঝে মাঝে তো আমার সন্দেহ হয় আপনার লুকানো আরও বউ আছে, নয়তো এত সাদা মাটা সাধু লোক আপনাকে দেখে তো মনে হয় না। এরিস তাজ্জব হয়ে গেল। এ মেয়ের পেটে পেটে এত কথা! সে কখন খুঁটা দিল? আবার খুঁটা দেওয়ার মতো কোনো বিষয় হলো এটা? তারপর এই মেয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বোঝাতে চাচ্ছে সে আনরোমান্টিক। সে লুকিয়ে লুকিয়ে একাধিক বউ পোষে এত বড় অপবাদ। সে কি তা মানবে? হয়তো মানবে, না হয় বাকিটা তার মনে মনে থাক, সময় হলে বুঝিয়ে দিবে। আজকাল বেশ কথা ফুটেছে তোমার মুখে দেখছি। আমি লুকিয়ে লুকিয়ে একাধিক বউ পুষি? দাঁড়াও, তোমাকে বোঝাচ্ছি আমি সাদামাটা সাধু নাকি অন্য কিছু। এদিকে এসো। মিহু তড়ক করে পিছিয়ে গেল। তাজ্জব বনে গেল। এখন কি তার সাথে উল্টো পাল্টো কিছু করবে নাকি? মনে হচ্ছে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। আপনার কাছে যাব কেন? যেচে পড়ে আদর নিতে আসিনি, আমি চললাম। আর হ্যাঁ, হিজাবগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এস কপালে ভাঁজ ফেলে বিস্ময় তাকিয়ে রইল। আমি কখন বললাম আদর করব? তোমার নাক ফুটো করেছো কিনা সেটা দেখতে চেয়েছিলাম। আর তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? স্বামীর করা যে কোনো কাজে খুশি হলে ধন্যবাদ নয়, তাকে চুমু খেতে হয়। সেটা এখনো শিখোনি? মিহুর পিলে চমকে উঠল। ঈষৎ ভরকালো লাগামহীন কথায় তড়ক করে উঠল। তড়ক করে তাকালো। তার নাকে ফুটো করেছে কিনা এটা জেনে কি করবে? আবারও অপমান করলো তাকে। না, এখানে আর এক মুহূর্ত থাকবে না। লোকটা দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। লোকটা ভারী অদ্ভুত। যেমন অদ্ভুত নাম তেমন অদ্ভুত তিনি। গাড়ির দরজা খুলে বের হতে যাবে অমনি হ্যাসকা টানে এরিস মিহুকে নিজের বক্ষস্থলে ফেল। মিহু একটু অবাক হলো না। হ্যাসকা টান যে দিবে ভালো করেই জানতো। সে একটু নড়ছে উঠল, কাচুমাচু হয়ে বলল, নাক ফুটো করাই আছে। আপনি এটা জেনে কি করবেন? আপনি বড় অদ্ভুত মানুষ। নামটা যেমন অদ্ভুত, আপনি মানুষটাও
একরকম, একদম অন্যরকম। এরিশ নামটা কে রেখেছে বলুন তো? এস মিহুর নাকে ফুটোটা দেখছে, কিরকম নাকফুল মানাবে তার আইডিয়া নিচ্ছে। মিহুর কথা শুনে একটু হেসে দিল। আমার নাম তোমার কাছে অদ্ভুত লাগছে? আসলে এই নামটা আমার দাদা রেখেছিলেন। ওনার ইতালিতে একজন বন্ধু ছিল, খুব কাছের বন্ধু। হঠাৎ করে একদিন মারা যান রোড অ্যাক্সিডেন্টে। তার ঠিক 1 বছর পর আমার জন্ম হয়েছিল, তাই উনি এই নামটা রেখেছে, বুঝেছো মাই ডিয়ার লিটল বউ? মিহু এরিসের বুকে গা এলিয়ে থেকে মিষ্টি কণ্ঠে বলল। ও আচ্ছা, উনি ইতালিতে থাকেন। ইস আরেকটু ঝুঁকে মিহুর মুখোমুখি হয়ে কোমর জড়িয়ে নিজের সাথে একেবারে মিশিয়ে নিল। এক হাতে মিহুর কিপায় পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিচ্ছে। উস্কো খুস্কো চুলে নেভি ব্লু টি শার্টের লাল চোখ জোড়া দেখে এরিসকে কিছুটা বেয়ারা লাগছে। মিহুর ইচ্ছে হলো আরেকটু এলোমেলো করে দিতে। মিলি হাতের চিকন নমনীয় আঙ্গুল দিয়ে এরিসের চুলগুলো আরেকটু এলোমেলো করে দিল। এরিস তা দেখে মৃদু হাসলো। হিজাবগুলো পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে এবার আমার জিনিসটাও আমাকে দাও। ঘোর লাগা নেশাতুর কণ্ঠে বলল। এই অদ্ভুত দৃষ্টে মিহুর নজর আয়নি। কি চাইছে সেটা বুঝতে মিহুর বেশি বেগ পেতে হলো না। অবশ্য এরকম একটা সিচুয়েশনে কি চাইবে সবই বুঝবে। তাছাড়া সে যথেষ্ট অ্যাডাল্ট, না বোঝার কোনো প্রশ্নই উঠে না। মৃদু কেঁপে উঠল সে, তবে সেও কম যায় না। দুষ্টু হেসে একটু অ্যাটিটিউড নিয়ে বলল। আপনি যেহেতু এত করে চাইছেন তাহলে তো দেয়াই যায়। আমি আবার কেউ এত করে চাইলে না করতে পারি না। একটু দয়াবান মানুষ তো আমি। দুহাতে এসে গলা জড়িয়ে ধরে দু কপালেই তার চিকন নমনীয় কোমল ওষ্ঠজোড়া ছুঁয়ে দেয়। ব্যাস, আর কি লাগে এরিসের? কিছু অনুভূতি দাউ দাউ করে জেগে উঠল মানুষ স্পটে। বিড়বিড় করে বলছে, এই মেয়ে তো দেখছি আমাকে কন্ট্রোললেস বানিয়ে দিবে। না, বেশিক্ষণ ওর সাথে থাকা যাবে না, থাকলেই বিপদ। মিহু সরে আসতে নিলে সেও মিহুর দু কপালে পরপর 4টে চুমু খেলো। মুখটা আরেকটু এগিয়ে নিয়ে নাক দিয়ে স্লাইড করছে মিহুর গালে। মিহুর পুরো শরীর ঝাঁকি খেলো। অন্যরকম এক অনুভূতি, নিত্য নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হচ্ছে ইদানিং। সেই অনুভূতি কি তার জন্য শুভ হবে নাকি কষ্ট বয়ে আনবে? আমাকে এবার ছাড়ুন। কখন এসেছি খেয়াল আছে? মা চিন্তা করবে। বিকেল হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, বাড়ি যাব। আপনি খেয়েছেন তো? এরিস গোপনে হাসলো। যাক, কেউ তো তার খোঁজ নিচ্ছে। মাত্র খেলাম তো, তবে দুটোকে হয়নি। যদি আর একটু দয়া করতে। মরতে লজ্জায় লাল আভা ফুটে উঠল মিহুর মুখ অবয়ে। আর এখানে থাকা যাবে না। লোকটা কখন কি করে বসে বলা তো যায় না। তাড়াতাড়ি করে মিহু উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার সময় ভেঙচি দিতে ভুলো না। এসো আর আটকালো না। ঠোঁট কামড়ে হাসছে। অনেকদিন পর মনটা একটু হালকা হয়েছে তার। একটু না, অনেকটাই। বান্ধবীদের সাথে দেখা করতে বেরিয়েছিল নিতু। কয়েকটা মেয়ে একসাথে হলে কথার ফুলঝুরি ফুটে। তাই আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। দ্রুত পায়ে হাঁটছে বাড়ি যাওয়ার পথে। অনেকটা পথ বান্ধবীদের সাথে কথা বলতে বলতে এসেছে। তার রিক্সা নিতে হয়নি। অল্প কিছুদিন পর তার এসএসসি পরীক্ষা। প্রাইভেট কোচিং অফ করে দিয়েছে সবাই। তাই এভাবে দেখা করতে হলো তাদের সাথে। কয়েকটা দিন খুব খারাপ কেটেছে তার। যতবার নীরবের কথা ভেবেছে তখনই তার কেমন এক চাপা কষ্ট লেগেছে। আজ একটু মন ভালো করার প্রয়াস চালালো। পিছন থেকে ঝড়ের বেগে সময় হেঁটে নিতুর পাশ দিয়ে চলে গেল। নিতু ঈশ্বর চমকালো। এত দ্রুত গতিতে হাঁটার দরুন একটু বাতাস বয়ে গেল তার শরীরে। অল্পের জন্য ধাক্কা খায়নি। এই যে মিস্টার, একটুর জন্য তো আমাকে ফেলে দিচ্ছিলেন, চোখ কোথায় রাখেন? সৌম্য পরিচিত কণ্ঠ শুনে ঘুরে তাকালো। ধূসর রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে সৌম্য। চুলগুলো আশেপাশে গাছপালা থেকে আগত বাতাসে মৃদু দোল খাচ্ছে কপালে। কেমন এলোমেলো লাগছে তাকে। চোখ দুটো অদ্ভুত লাল। তবে নিতু সেগুলো লক্ষ্য করার আদৌ আগ্রহ আছে কি? হয়তো নেই। সৌম্যকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল নিতু। মুহূর্তে রাগি রাগি লোক নিয়ে সৌম্যর কাছে গেল। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, ও তাই তো বলি, এমন স্টুপিডের মতো কে হাঁটবে? চোখ কান বন্ধ করে তো আপনি ছাড়া কেউ হাঁটেই না। সৌম্য এক পুরো উপরে তুলে বলল, আমি চোখ কান বন্ধ করে হাঁটি? কে বললো তোমাকে? তুমি তো নিচের দিকে তাকিয়ে দেবদাসীর মতো হাঁটছিলে। নিতু পিলে চমকে উঠল। তুমি করে বললো তাকে? কিছুটা অন্যরকম লাগলো। চোখ দুটো ছোট ছোট করে তাকালো। আপনি আমাকে কি বললেন মাত্র? তুমি করে ডাকলেন? অপরিচিত মানুষকে তুমি নয় আপনি করে বলতে হয়, জানেন না?
সুম চুলে হাত বুলাতে বুলাতে বলল, বয়স কত তোমার? বড় জোর 15 কি 16? ওইটুকু মেয়ে কিনা আপনি বলে সম্মান দিতে পারো না? তো পারবো না। তবু যদি হয় কুচুটে ঝগড়ুটে মেয়ে তাহলে আরো না। নিতু ভাই রেগে মেগে বোম হয়ে গেল। তাকে কুচুটে আর চোখরুটে বলেছে, এর প্রতিশোধ তো নিতে হবে। আমি কুচুটে? তাহলে আপনি কি? হ্যাঁ, অভদ্র লোক। আমার বয়স 16 হয়েছে তো কি হয়েছে? অপরিচিত ছোট বড় যেটাই হোক, ভদ্রতা বজায় রাখতে হয়। তো আমি অভদ্রতার কি করেছি? কাছে গিয়ে হাক করে নিত, তাহলে অভদ্র হলাম কি করে? লজ্জে কান দিয়ে যেন নিতুর গরম ধোয়া বের হচ্ছে। তাকে জড়িয়ে ধরার কথা বলছে, সাদিকে আর অভদ্র বলেছে ধমকানোর মতো করে বলো, এই পথ ছাড়ুন, আপনার সাথে আজ এটা কথা বলার সময় আমার নাই। আজব পাবলিক, তুমি নিজেই তো ডাকলে কথা বলার জন্য, আর উল্টো ডেকে ডেকে এনে ঝগড়া করছো। ভেরি ব্যাড নিতু, তোমার বোন থেকে ম্যানার্সটুকু শিখতে পারো না? আসছে আমার ম্যানার হুবালা। সাইডে দাঁড়ান, আমি বাড়ি যাব। সৌম্য পিপি করে বলে, বাহ, ভালোই উন্নতি হয়েছে। আমি তো তোমার ওই ম্যানার্সওয়ালা, যাক সব কিছু অবনতি হয়নি, একটু তো উন্নতির দিকে যাচ্ছে, এটাই অনেক। নিতুর দিকে এক পা এগুচ্ছে, কিন্তু নিতু এক পাও পিছানি। স্থির পায়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে লোকটার মতলবটা কি। সিনেমার নায়িকাদের মতো লজ্জা পেয়ে পিছানোর মতো মোট তার নেই। তবু যদি হয় পায়ে পা দিয়ে ঝগড়া করা লোক, তবে তো আরও নয়। দেখো তো আমি কত চিকন একটা ছেলে আমি, আর তুমি বারবার বলছো পথ ছাড়তে। আমি কি পুরো রাস্তা নিয়ে একা নিয়ে হাঁটি? আমাকে ওই বডকাস্টের মতো মোটা মনে হন তোমার? নিতু খানিকটাও ভরকালো, থতমত খেয়ে গেল। আসলেই তো পুরো রাস্তায় তো খালি। কথাগুলো এক নাগারে বলে আর একটু ভরকে গেল সে এখন কি বলবে কিছুতেও খুঁজে পাচ্ছে না। লোকটার সাথে কি আজও কথা হেরে যাবে তাই তো মনে হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে ভেঙচি কেটে চলে গেল। সম নিজ হাতে নিজের চুল এলোমেলো করে বলল, আমি জিতে গেছি মিস রাগিনী, তোমাকে রাগাতে ইদানিং বেশ ভালো লাগে। রেডি থেকো, আরো ঝগড়া করবো তোমার সাথে। মৃদু হেসে চলে গেল তার চিরচেনা গন্তব্যে। অনেক রাত হয়ে গেছে, সবাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। আবছে আলোয় একটা ঘরে বসে নিকোটিনের ধোয়া চাটছে সৌম। একটু দূরে চেয়ারে বসে ল্যাপটপ টিপছে এরিস। সৌম আরেকটা শুকটান দিয়ে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেল, যেটাতে লুকিয়ে আছে এক বুক কষ্ট, কাতরতা, বেদনা। অতীত তার পিছু ছাড়ছে না, কখনো ছাড়বে না। মায়ের কথা আজ তার বড্ড মনে পড়ছে। হয়তো অতীত তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার উদ্দেশ্য, তার লক্ষ্য। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে আবারও স্বাভাবিক হলো। আড়ষ্ট ভাবটা মুখ থেকে দূর করতে চাইল, কিন্তু পারল কি? হ্যাঁ পারল সে তো। এমনই মিথ্যা হাসি হাসতে হাসতে এখন তার মুখে হাসিটাই মানায়। এস কফি কাপে এক চুমুক দিয়ে চেয়ারেকা এলি বরং আবেশে চোখ বন্ধ করলো। তোমার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, ভিডিওটা দেখে একটু ক্লিয়ার। আস্তাগফিরুল্লাহ স্যার, ছি স্যার, এসব কি বলছেন স্যার? আপনি আমায় এসব দেখতে বললেন? আমাকে এমন ছেলে ভাবলেন? আমি খুবই ভদ্র ছেলে, এসব নোংরা জিনিস আমি দেখি না। মা গো, পচা ভিডিও, দেখলাম না এটা। ছিছি করতে করতে সময় উঠে গেল। এস ভোর কুচ গেল। পুরো কথা না শুনে কেমন করে উঠল। সে কি এসব ভিডিও দেখে নাকি? বিরক্তি দিতে কপাল কুচ গেল। বদ বুদ্ধি কি সব লকারে রেখে এসেছো? কেন স্যার, ভুল কি বললাম? আমি তো বদ বুদ্ধির সাথে নিয়ে এসেছি। তাহলে পুরো কথা না শুনে মানকির মতো লাফাও কেন? ভিডিওটা আর একটু ক্লিয়ার করো। সোমা মলিন গলায় বলে, স্যার এসব ভিডিও ক্লিয়ার করার কি আছে? আমি তো ভালোই দেখতে পেয়েছি, আর দেখতে চাই না স্যার। কথা রেখে আগে যেটা বলেছি সেটাই করো ফার্স্ট। ভিডিওটা ক্লিয়ার করে খেয়াল করার পর ট্রাস্ট মি, ইউ উইল বেনিফিট মোর। তুমি আমার তারিফ করতে বাধ্য হবে। ম্যাচ আপ। সোমার হেয়ালি হলো না। তার স্যার যখন বলেছেন নিশ্চয়ই কিছু না কিছু রহস্য তো আছে। এসে ঠোঁটো রহস্যজনক হাসি ফুটে উঠেছে। কিছুক্ষণ পর, স্যার ডান। এবার জুম করো, দেখো তো কিছু দেখতে পাও কিনা। চোখ দুটো দিয়ে ভালো করে ফোকাস করো। সোম এসে কথা মতোই জুম করলো। চোখ দুটো ভালো করে কাজে লাগাতে হবে। অনিচ্ছা সত্ত্বেও এসব তার করতে হচ্ছে। হঠাৎ কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পেল। উত্তেজিত হয়ে পড়ল।
এসের মুখে রহস্যজনক হাসি বিরাজমান। সোম উৎসুক হয়ে বসে আছে এসের মুখ থেকে সব কথাগুলো শুনতে। সোম অনেক খুশি হয়েছে, তার পথ কিছুটা সহজ করে দিয়েছে। পূর্ণ আগুন দাউ দাউ করে জ্বলছে মনের ভিতর। প্রতিশোধ নিতে হবে, মায়ের মৃত্যুর প্রতিশোধ। স্যার এই ভিডিওটা কোথায় পেলেন প্লিজ একটু বলুন না, আমি যে কৌতূহল দমাতে পারছি না। এই চেয়ারে পায়ের উপর পা তুলে বসেছে, ঠোঁটে বাঁকা হাসিটা স্পষ্ট দৃশ্যমান। লিপ্ত ভঙ্গিতে বলল, শর্টকাটে শুনতে চাও নাকি বিস্তারিত? স্যার বিস্তারিতই বলুন, আমি আবার শর্টকাটে বুঝতে পারি না। ওই দিন মাঝরাতে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল না, তখন তো তোমাকে ফোন করলাম। খালি রাস্তায় প্রচণ্ড বোরিং হচ্ছিলাম, তাই এদিক সেদিক হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ি চোখে পড়ল। গাড়ির ভেতর লাইট অন, তবে কোনো মানুষ নেই। হয়তো আশেপাশে কেউ আছে সেটা দেখার জন্য আরও এগিয়ে যাচ্ছিলাম। এমনি হলে কে আছে বা নেই খুঁজতে যেতাম না, তবে গাড়িটা চেনা চেনা লাগছিল। জানি না কেন আমার মনে সন্দেহ সঞ্চার হয়েছিল। আরেকটু এগিয়েই কৈলাসের করা আরও একটা পাপ চোখে পড়ল। সাথে সাথে ফোনটা বের করে ভিডিও করে নিলাম। বড্ড বোকা ওরা, অন্ধকার জায়গায় ফোনের টর্চ জ্বালিয়ে উন্মাদনায় মগ্ন ছিল, তাই আশেপাশে কাউকে তাকিয়ে দেখার প্রয়োজনও বোধ করেনি। ওই ছোট মেয়ের লাশ মাটি চাপা দেওয়ার ফুটেজও আমার কাছে আছে। পুলিশকে এক্ষুনি দিয়ে দিতে পারি, কিন্তু তাতে তো আমাদের কার্য হাসিল হবে না। স্যার ইউ আর এ জিনিয়াস, আপনার বুদ্ধির তারিফ না করে থাকা যায় না। কৈলাসের বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় হয়ে গেছে, ওর খারাপের কাজগুলো ইতি টানতে হবে মনে হচ্ছে। কুল সৌম্য, আগে কিছু করো না। অফিস থেকে রাতারাতি 1 কোটি টাকার মাল গায়েব। কোম্পানির অ্যাকাউন্ট থেকে পুরো 5 কোটি টাকা ওর গোপন অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেছে আমার অনুপস্থিতিতে। তবে আমার চোখ ফাঁকি দিতে পেরেছে কি? নো, ইটস নট দ্যাট ইজি টু ডজ মাই আইস। সেটারই হিসাব তুলবো এই ভিডিও দিয়ে। বিয়ে খেতে গেছি বলে পরিকল্পনা করে সুযোগের সদ্ব্যবহার করেছে। স্যার এটা আপনার বাবা, ভাইদের বলেননি কেন এখনো? ওকে কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক, পরে বাকিটা আমি দেখে নেব। এতদিনে তোমার কি মনে হয় ওরা কৈলাসের বিরুদ্ধে এসব কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করবে? হ্যাঁ, কৈলাস বুদ্ধি করে সব দোষ আমার আর আমার একাডেমির উপর চাপিয়েছে। বেশ তাচ্ছিল্য করে হাসলো। বাড়ি সরে আবারও বলল, কাউকে প্রমাণ দিয়ে ঘি মাখিয়ে বোঝানোর মতো লোক অন্তত আমি নই। এসব আমার ধাঁচে নেই। আমার ক্যারেক্টারের সাথে এসব বড্ড বেমানান। যে যেই পদ্ধতি অবলম্বন করে নিজের কার্যসিদ্ধি করে, আমিও ঠিক তার মতো করেই তার থেকে আমার জিনিসটা কেড়ে নিই। স্টিল সো অ্যান্ড ইন দ্য ফিউচার সব ধরনের কৌশলই আমার রপ্ত করা আছে, শুধু সময় মতো প্রয়োগ করার অপেক্ষায়। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দাঁতে দাঁত পিষে ক্রোধান্বিত কণ্ঠে ছাড়ল। সোম আর দুজনে ভয়ানক এক হাসির ঝঙ্কার তুলো। ভিডিওটা আননোন নাম্বার দিয়ে কৈলাসের ফোনে পাঠিয়ে দাও। বাকিটা কি করতে হবে নিশ্চয়ই বলতে হবে না? জি স্যার, আমি বুঝে গেছি। এর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দুজনের শত্রু যখন একই ব্যক্তি, তাহলে তাকে শেষ করতে তো দুজনেরই মাঠে নামতে হবে, একসাথে হাঁটতে হবে। সোম বরাবরের মতোই এসের প্রতি কৃতজ্ঞ, আজও তেমন কৃতজ্ঞ। কি দিয়ে প্রকাশ করবে এই কৃতজ্ঞতা? এদিন ছেলেটাকে পারিবারিক সকল আনুষ্ঠানিক হাসি আনন্দের সাথে রাখে। ফ্ল্যাট সহ সকল খরচ এরিস বহন করে সৌম্যের বেতন ছাড়াই। হ্যাঁ, তাই তো তার স্যার মুখে প্রকাশ করে না তাকে কতটা ভালোবাসে, কিন্তু কাজে কর্মে ঠিক বুঝিয়ে দেয়। ভালোবাসাটা তখনই সার্থক হয় যখন শুধু মুখে নয়, কাজে কর্ম প্রকাশ পায়। সৌম্যের চোখের কোণে চিকচিক করছে। শুরু থেকে কত কত উপকার করেছে তার ভাবলেই কান্না পায়। এটা তো দুঃখের কান্না নয়, এটা তো সুখের কান্না, আনন্দের কান্না। সৌম্য এসে থেকে অনেকটাই ছোট, স্বাস্থ্যের দিক দিয়েও এসে থেকে একটু চিকন। বাচ্চাদের মতো ঠোঁট ফুলে এসে কাছে গিয়ে আচমকা জড়িয়ে ধরল। এস অপ্রস্তুত থাকায় খানিকটা পিছিয়ে গেল। সৌম্য ঠোঁট কামড়ে একটু কাঁদছে এসকে জড়িয়ে ধরে। এস কিছু বলতে চেয়েও বলল না, বেচা বেশি ইমোশনাল হয়ে গেছে। ধরণীতে নতুন আলোর সঞ্চার হয়েছে। হিজাব টিউটোরিয়াল দেখে দেখে অনেক কষ্ট করে সুন্দর করে হিজাব পরে কলেজে পা রেখেছে মিহু। পরীক্ষার প্রস্তুতি খুব একটা ভালো নিতে পারেনি, কারণ এক তীর মানব তার পড়াশোনার 12টা বাজিয়ে দিয়েছে। মন মস্তিষ্ক এখন শুধু তার সঙ্গ চায়। তবু প্রয়োজন হতো প্রস্তুতি
তবে প্রয়োজন মতো প্রস্তুতি নিয়ে এসেছে। মিহুকে দেখে আকাশ হাস্যোজ্জ্বল মুখ করে এগিয়ে আসছে। আরে মিহু, আজ হিজাব করে এসেছো যে? হিজাবে অনেক সুন্দর লাগছে তোমায়, যেন কোনো এক অপ্সরা। বাক্যগুলো মিহু খুব সাধারণভাবেই নিল, কিন্তু কথাগুলো মর্মার্থ কি আসলে সাধারণ নাকি অন্য কিছু লুকিয়ে আছে মিহু তা ধরতে পারলো কি? বোধহয় না। মিহু মুচকি এসে বলল, হ্যাঁ, হিজাবগুলোই সুন্দর। সুন্দর তো লাগবেই, খুব স্পেশাল মানুষের দেয়া স্পেশাল উপহার, সাথে আরো স্পেশাল অর্ডার। পালন না করে উপায় আছে? লাজুক হাসলো মিহু। আকাশের এতক্ষণ হাসাহাসি মুখটা মুহূর্তে চুপসে গেল। তনধ্যে রিমি আর অভি এসে হাজির। পরীক্ষা শুরু হবার একটু আগেই পৌঁছিয়েছে। তারা দুজন এসো মিহুকে প্রশ্ন ছিল। মিহু ঠিক আগের উত্তরটার মতোই উত্তর দিল। অভি আর আকাশ সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে। অভি শুধালো, স্পেশাল মানুষ? মিহু, তুই প্রেম করেছিস? আমাদের বলিস নে। মিহু আজ খুব লজ্জা পাচ্ছে। এসের কথা ভাবতেই গাল দুটো লালবর্ণ ধারণ করছে। এক্সাইটমেন্টে তো কুলো দিয়ে দিয়েছে। এখন তো সবটাই জানতে চাচ্ছে। প্রেম করিনি রে, তবে যেটা আছে সেটা সিক্রেট। ক্লু দিয়েছি, এবার খুঁজে বের কর। আমাকে জিজ্ঞেস করছিস কেন? মিহু, ক্লিয়ার করে আমাদের বলো, তুমি না বললে বুঝবো কেমন করে? অমি ঘন্টা বাজলো, হলে ঢুকতে হবে। কথাটা এড়িয়ে মিহু আর রিমি ব্যস্ত পায়ে চলে গেল। রিমি মিটি হাসছে, কারণ সে জানে মিহু যে বিয়ে হয়ে গেছে। নীরবের থেকে জেনেছি। প্রথমে অবাক হলো মিহুকে ইদানিং ফলো করে ক্লিয়ার হয়ে গেছে। নীরবের সাথে তার সম্পর্ক প্রায় 2 মাস ধরে। ওই দিন এমনই মিহুর সাথে তার ফান করেছে। সত্যিটা বলবে ভেবে বলেনি, পরে সারপ্রাইজ দিবে ভেবে। মিহু জানে না রিমি যে তার ব্যাপারে জানে। বসে পড়লো পরীক্ষা দিতে। ভাইয়া, কি হয়েছে তোমার? এনি প্রবলেম? কাল রাত থেকে দেখছি চিন্তিত। কৈলাস ঘাবড়ে গিয়ে বলল, কই না তো, তুই এখানে কেন এসেছিস? কাশফি জবাব দিল, আমার টাকা লাগবে 50,000। কৈলাস ভুরু কুচকে তাকালো। এখন এত টাকা দিয়ে কি করবি? ঠোঁটে লাল লিপস্টিক দিতে দিতে কাশফি জবাব দিল, ফ্রেন্ডের বিয়েতে যাব, শপিং করা লাগবে। কৈলাস একটা চেক বের করে দিল। সে মহা বিপদে পড়েছে। সমস্যার গোড়া থেকে উপড়ে না ফেলে তার এতদিনে কোম্পানির অ্যাকাউন্ট থেকে স্বর্ণ সব টাকা ফেরত দিতে হবে। কৈলাস মনে মনে কথাটা ভেবে শয়তানি হাসি হাসলো। ডিকে ইন্ডাস্ট্রিজের সামনে গরম মেজাজে দাঁড়িয়ে আছে নিতু। আজ তার মেজাজ তুঙ্গে, যে কারণে সোজা এখানে এসেছে। অবশ্য তার পঞ্চামে মানে এসের সাথে বলেই এসেছে। আর দাঁড়িয়ে সময় নষ্ট করবে না, তাই সোজা ভিতরে ঢুকে গেল। সৌম্যের কেবিনের সামনে গিয়ে ব্রেক কষে পিপি করে পড়ল, আজ এই লোকটার একটা হেস্ত করেই ছাড়বো। পেয়েছেটা কি? মনে হয় মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে। দীর্ঘ নিঃশ্বাস টেনে সোজা সৌম্যের ডেস্কে 2 হাত ভর দিয়ে দাঁত কটমটিয়ে পড়ল, এই নিন আপনার টিকিট। সৌম্যর পিলে চমকে উঠল। কাজের ব্যস্ততায় খেয়াল করেনি। এবার তার টনক নড়ল, একটু নড়চড়ি বসলো, নিজেকে অপ্রস্তুত করলো রাগিনীর হামলার জন্য। কিসের টিকিট এটা? পাবনায় যাবার টিকিট। ও, তুমি পাবনা যাবে? ভালো ভালো, তা আমি কি এগিয়ে দিয়ে আসবো? নিতু রাগে রেডি করে উঠল। প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করছে, সেটা সে ভালো করেই বুঝতে পারছে। মিকি হেসে বলল, আমি কেন যাব? এটা তো আপনার জন্য। আপনার মাথায় 2-1টা তার হয়তো ইঁদুর টুকে ফেলেছে। টিকিটটা নিয়ে আসলাম। সৌম্য তাজ্জব বনে গেল। ইঁদুর আবার মাথার তারও টুকে? কবে থেকে? তার তো জানা ছিল না। তবে তার রাগিনী যখন বলেছে তো মিথ্যা বলবে না নিশ্চয়। সে ক্যাবলা কান্তের মতো হেসে বলল, আমি একা যেতে পারবো না। আমার মনে হয় তোমারও যাওয়া উচিত। দুজনের চিকিৎসা গ্রহণ করলে আরও ঝগড়াঝাটি হবে না। সুন্দর স্বাভাবিক পরিবার গঠন করতে পারবো। নিতু আর নিতে পারল না। সমস্ত রাগ যেন এই একটা মানুষের উপরই। দুচোখে সহ্য করতে পারে না যেন। শাট আপ! আপনার সমস্যা যখন আপনি যান। তার আগে বলেন, আমার পোস্টে এমন অদ্ভুত কমেন্ট করেছেন কেন? এখন নিশ্চয়ই বলবেন না এগুলো আপনি করেননি। ফোনটা বের করে তেজি কণ্ঠে বলল, গতকাল আমার 2টো পিকে কমেন্ট করেছেন। বুক চিনচিন করছে, ফোন তোমার কাছে চাই। অল্পনা বয়সে শকিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি? সত্যি করে বল না ছিড়ি গো, খুন জেলায় বাড়ি। এগুলো কী ধরনের মন্তব্য? ওইগুলো আমার পিক ছিল। আরও তো আছে অদ্ভুত যত কমেন্টস। আমার ফ্রেন্ডসরা কি পরিমাণ ট্রল করছে জানেন? তো যা সত্যি তাই তো বললাম। সৌম্য জিব্বায় কামড় দিল। ভুল করে সত্যি কথায় পেরিয়ে গেছে। একটা শুকনো ঢোক গেল। কথাটা নিতুর নিউরনে স্ফুলিঙ্গের কাজ করলো। সৌম্যের মুখটা চুপসে গেল।
কেন যে নিজের আবল তাবল চিন্তাগুলো বাস্তবায়ন করলো। একবার চেঁচামেচি শুরু করে দিল নির্ঘাত আজ অফিসে সবার সামনে মান সম্মান যাবে। নিতু আর সোমের কথা শুনে হাসছে, হাসার মতোই কথা। কি বললেন আপনি? যা সত্যি তাই বলেছেন মানে? কোনটা সত্যি? এগুলো তো কিচ্ছু বস্তা পচা গানের লিরিক্স। আপনি চাইছেনটা কি? একটা আইডি ব্লক করেছি তো আরেকটা দিয়ে করছেন। প্রতিদিন তো কোনো না কোনো কমেন্ট করেই চলেছেন, আর আমি ডিলিট করছি। আপনার সমস্যাটা কি একটু বলুন তো? সোম তড়িঘড়ি করে নিতুর কাছে এসে পিছন থেকে মুখ চেপে ধরল। নিতু ওভাবেই বলে চলেছে, তবে মুখ ধরা তরুণ কতগুলো অস্পষ্ট। কিন্তু সোম নিতুকে থামানোর অদম্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু নিতু কি সেসব কথা শুনতে পারছে? কখন যে দুজনে এত কাছাকাছি চলে এসেছে বুঝতে পারেনি। সোম না পেরে নিতুর কানে কানে ফিসফিস করে বলল, প্লিজ একটু থামুন মিস রাগিনী ম্যাডাম। অতটুকু মুখ নিয়ে এত কথা বের হয় কেমন করে? আপনার সব রাগ তুলে রাখুন, অন্য সময় ঝাড়বেন। এখন ঝাড়লে আমার কাজে একটু অসুবিধা হবে, একটু বুঝুন ব্যাপারটা। সোম আল শুনে হস্ত আগলা করে দিল। নিতু হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। এতক্ষণে সোমের সম্ভিত ফিরে এলো। এত জোরে চেপে ধরেছিল একটু হলে তার রাগিনী। এসব ভেবে সোমের বুকটা ছ্যাদ করে উঠল। তড়িঘড়ি করে পানির গ্লাসটা এগিয়ে দিতে নিতু ঠকঠক করে পুরো পানিটা শেষ করলো। আপনি একটা খুনি, অল্পের জন্য আমাকে খুন করতে চাইছিলেন। সরি আমার খেয়াল ছিল না। প্লিজ ভুল বুঝো না, প্রমিস করছি আর এমন করব না। কান ধরে ক্ষমা চাইব। এই যে কান ধরছি, তোমাকে মারার কোনো ইচ্ছা আমার জীবনে নেই। নিজেকে কেউ মারে? নিতু সোমের কথায় কোনো আগামাতা খুঁজে পেল না, কিন্তু এত কাছাকাছি দাঁড়িয়ে আছে। খেয়াল হলে নিতু দূরে সরে যায়। অচেনা পুরুষের এত কাছাকাছি তার টনক নড়ল। আপনাকে আমি অন্য একদিন দেখে নিব, এর শাস্তি তো আপনি পাবেনই। নিতু চলে যাচ্ছে। সোম উত্তেজনায় বসে নিতুর এক হাত তার হাতের মুঠোয় নিয়ে নিল। হঠাৎ হাতে টান পড়ে নিতু ঘুরে রাগী দৃষ্টিতে তাকিয়ে হাত ছোটাতে চাইছে। সৌম্য বুঝল এবার আরো বেশি ভুল বুঝেছে, তবে পিছু ডেকেও নিতু আর নাগাল একরাশ রাগ নিয়ে প্রস্থান করলো। নিতু এদের কাহিনী দেখে মজা পাচ্ছে। আজ শনিবার, মিহুর আজ পরীক্ষা নেই, তাই ভেবেছে মিহুকে নিয়ে কাছে কোথাও ঘুরতে যাবে। বাইকে বসে অপেক্ষারত কাঙ্ক্ষিত মানুষটির জন্য এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ চোখ আটকে যায় তার শার্টের এক কোণে শুকিয়ে যাওয়া রক্তই। কিছুটা বিরক্ত হলো। এই রক্তমাখা অব্যবহৃত শার্ট পরে সে তার প্রিয় মানুষের সাথে কাটাবে? একটুও না। তবে রক্তটা খুব একটা পুরনো নয়, চারদিকে শত্রুতার অভাব নেই, তাদের উপড়ে ফেলার চিহ্ন এটা। সে সমস্ত বাদ দিয়ে এখন এই শার্টটা পাল্টাতে হবে। শার্টটা খুলে কাছে একটা ডোবা ছিল, ওখানে নিক্ষেপ করতে চাইল। রাস্তায় সাধারণ একটা গরিব ছেলে আটকে দিয়ে হাত পেতে নিয়ে নিল। এত দামি শার্ট ফেলে দিচ্ছে, এদের জন্য এটাও তো কম কিছু নয়। এসো আর না করলো না, একটু রক্তই তো, এদের তো সেটাও কেউ দেয় না। রাত দিন কত রক্ত জমিয়ে উপার্জন করতে হয় এদের। পকেট থেকে কিছু টাকাও বের করে ছেলেটির হাতে দিয়ে বিদায় করলো। এখন পরনে তার অ্যাশ কালারের টি শার্ট। মিহু ইতোমধ্যে চলে এসেছে, মুখে মিষ্টি হাসিটা লেগে আছে। গোল্ডেন কালারের গাউনের সাথে গোল্ডেন কালারের হিজাব বেশ মানিয়েছে তাকে। এসো আর দেরি করলো না, দুজনেই উঠে বসলো। তো যাওয়া যাক। নিশ্চয়ই। একটু পর একটা শপিং মলের সামনে ব্রেক করলো। এখানে নিয়ে এলেন কেন? নামও পরে বলছি। দুজনে শপিং মলের ভিতরে হাঁটছে। ইতিমধ্যে অনেকে চিনেও ফেলেছে এরিশকে। একটা মলে ঢুকে মিহুর ড্রেসের দিকে এক নজর তাকিয়ে সেম কালারের মধ্যে একটা শার্ট নিল। টয়লেট রুম থেকে শার্টটা পরে এসে পেমেন্ট করে বেরিয়ে গেছে। এটা কি হলো? টি শার্ট তো ছিল, এই শার্ট নিলেন কেন? এসে তুষ্ট হেসে বলল, সেম কালারের ড্রেস পরে কাপল ফিলিংস নিলাম আর কি। কেন, তোমার পছন্দ হয়নি? মিহু লাজুক হাসলো। আপনি পারেনও বটে। এত চিন্তা আপনার মাথায় যে কোথা থেকে আসে? ওসব পরে গবেষণা করা যাবে, ধরে বসো এখন। বসেছি তো। স্টার্ট দিন। এসে একটু রাগ হচ্ছে, তাকে ধরে বসতে বলেছে, অথচ বুঝতে চাইছে না কেন মেয়েটা। ইচ্ছাকৃতভাবে বাইকের স্পিড বাড়িয়ে দিল। মিহু বাইকে চড়ে অভ্যাস নেই, তারপর এত স্পিড। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। চোখ খিচে এরিশকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। স্পিড কমাতে বলছে, কিন্তু এরিশ কমাচ্ছে না। ঠোঁটে তার দুষ্ট হাসি ফুটে উঠেছে। একটু স্পিডটা কমিয়ে মিহুর একটা হাত মুখের কাছে নিয়ে চুম খেলো।
কোনো অজানা শিহরণে মিহুর শরীর কেঁপে উঠল। একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল তার কায়াতে। ইদানিং লোকটার সব কিছুই ভালো লাগছে। অল্প স্বল্প জ্ঞানেই অনেক কিছু মনে হচ্ছে। ধীরে ধীরে অজানা শিকলে বাধা পড়ছে দুজনে। এখনো এক হাতে শার্ট খামচে ধরে জড়িয়ে ধরেছে মিহু, অন্য হাত এরিসের আঙ্গুলে ভাঁজে আঙ্গুল পরম আদরে ভাবে ধরে রেখেছে। বাইক চলেছে তার আপন গতিতে। এরিসের চোখে কালো সানগ্লাস। আগেই বলেছিলাম ধরে বসতে, তুমি তো শুনলে না, তাই আমাকে একটু কৌশল খাটাতে হলো। এরপর থেকে যেন না বলতে হয়। তার মানে আপনি ইচ্ছে করে করেছিলেন? কেন করলেন মুখে বলতে পারেননি? তাহলেই তো ধরতাম। সব কথা মুখে বলতে হয় না বেবি, কিছু কথা বুঝে নিতে হয়। কিছু জিনিস নিজ তাগিদে রপ্ত করতে হয়, কিছু চাওয়া পূরণ করতে নিজে এসে ধরা দিতে হয়, তবেই না ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। এসে বলা কতটুকু শ্রবণ হতেই স্তম্ভিত মিহু। অজানা শিহরণ গ্রাস করে ফেলেছে তাকে। থমকালো বাক্যগুলোর মর্মাতে। আসলে তো উনি আমাকে এত বোঝেন, এত খেয়াল রাখেন। আমার তো উচিত ওনাকে ভিতর থেকে বোঝা। হয়তো আর 5টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে ওঠেনি, তাই হয়তো এত সংযম, এত সংশয়। মিহুর এক হাতের আঙ্গুল এখনো এরিসের আঙ্গুলের ভাঁজে। ফাঁকা রাস্তার পাশে বড় বড় গাছপালা। অতিরিক্ত বাতাসে মাঝে মাঝে মিহুর নাকমুখ খিচে আসছে। বাইক চলছে দুই ভালোবাসার তৃষ্ণার্থ মানবীকে নিয়ে। এসকে বোঝা মিহুর কাম্য নয়, কখনোই বুঝতে পারে না লোকটাকে। মৃদু হেসে পিছন থেকে জড়িয়ে ধরল। এস বাইকের স্পিডটা আরেকটু বাড়িয়ে দিল। মুখ অন্ধকার করে বিড়বিড় করলো, এত গভীরভাবে জড়িয়ে ধরলে আমি কেন বেবি? আমার বাইকও কন্ট্রোল করতে পারবে না। মিহু কথাটা ঠিক ভালোভাবে বুঝতে পারলো না। সংশয় দূর করার জন্য জিজ্ঞেস করলো, মনকে সান্ত্বনা দিচ্ছিলাম আর একটু যেন কন্ট্রোল করে নেয়। কেন? আপনার মন আবার কি করতে চাইছে? এস দেখুন নিঃশ্বাস টেনে দুঃখ প্রকাশ করলো। বউ আমার এত কাছে থাকতেও এখনো নিজেকে কন্ট্রোল করে চলতে হয়। আজও ফার্স্ট নাইট তো দূর, মন মতো চুমুই খেতে পারলাম না। 26টা বছর বউহীনা এতিমের মতো কাটিয়েছি, তবু এখনো আমার বউয়ের মনে একটু মায়া হয় না? এর চেয়ে দুঃখী মানুষ আরও আছে নাকি? মিহু এরিসের কথা শুনে থতমত খেয়ে তাজ্জব হয়ে বসে রইল। এরকম লাগামহীন কথাই কিঞ্চিত ভ্যাবাচেকাও খেয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কথা সরাসরি কেউ কি করে বলতে পারে? ফার্স্ট নাইট হলো না বলে সে হতভাগা। মিহু কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। লজ্জার বদলে নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কেন যে জড়িয়ে ধরতে গেল? কি বলা উচিত এখন? সারাক্ষণ শুধু এমন এমন কথা বলবে যে না পারবে উত্তর দিতে, না পারবে সহ্য করতে। ইদানিং একটু বেশি মুখ চলছে লোকটার। এই আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? ইস, এমন একটা ভাব করলো যেন এখনই আকাশ থেকে পড়েছে। হার্টবিট কি এমন বললাম আমি? বউয়ের সাথে একটু দুঃখ প্রকাশ করলাম, রোমান্স তো আর করতে পারলাম না। এখন কি দুঃখ প্রকাশ করতে পারবো না বেবি? দিস ইজ নট ফেয়ার। হার্টবিট। লজ্জায় আর রাগ আষ্টেপৃষ্টে ঘায়েল করেছে মিহুকে। এর চেয়ে মুখ বন্ধ রাখে সেও। এই রূপটাই বাইকের লুকিং গ্লাসে প্যান ভরে দেখছি এরিস। মনে মনে ভীষণ খুশি তার লিটল বউকে লজ্জায় ফেলতে পেরে। মেয়েদের লজ্জা মিশ্রিত মুখ একটু বেশি আকর্ষণীয়। হঠাৎ ব্রেক করে মিহু অন্য মনস্ক থাকে কিছুটা ঝুঁকে পড়ে এসে শার্ট খামচে ধরল। হঠাৎ ব্রেক কষলেন কেন? তোমার পিছনের দিকে তাকাও। কেন, কি আছে? ঘুরে তাকিয়ে দেখে অনেকগুলো ফুলের দোকান, যেখানে বিভিন্ন রকম ফুলের সমাহার। চোখ ধাঁধানো সকল ফুলের সৌন্দর্য মনে অজান্তে মিহুর মুখ থেকে হা হয়ে গেছে। এত সুন্দর যা বলে বোঝাবার মতো না। ফুলের গাছ মালাগুলো বেশি আকর্ষণীয়। এক সিরিয়ালে ফুলের দোকান, খাবারের দোকানও আছে অনেক। মেলা বসেছে যেন। মিহু বলল, এত সুন্দর ফুলের দোকান, রাত আসলে বেশি উপভোগ করতে পারতাম জায়গাটা। এবার নামো। তোমার যে মা রাতে আসতে দিলে তো হতোই। মিহু আর এরিস দুজনেই নামলো। মিহু নিজে থেকে এরিসের এক হাত জড়িয়ে ধরল। এরিসের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠেছে, কিন্তু মিহুকে সেটা বুঝতে দিল না। মিহু ফুলের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছে আর ছবি তুলছে। এতটাই খুশি কোনটা রেখে কোনটা নিবে এটাই বুঝতে পারছে না। মিহুর পাগলামি দেখে এরিস হাসছে। শুধু ফুল কেন, ফুলের দোকানটাই কিনে দিতে পারবে সে। পছন্দ হয়েছে ফুলগুলো? ফুল আবার পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে। তাহলে সবগুলো নিয়ে নেই। মিহু এরিসের দিকে তাকিয়ে বলে,
এই না না না, এত ফুল দিয়ে আমি কি করব? তাছাড়া বাড়িতে নিয়ে গেলে আমার মাকে তো চেনেন না, আজই গোয়েন্দাগিরি শুরু করে দেবে, পরে বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। এরিস মাথা ঝাঁকালো, তারপর বেলি ফুলের 4টা মালা আর 3টি বড় বড় গোলাপ কিনলো। আরও কিনে দিতে চেয়েছিল, কিন্তু মিহু এইটুকুই আবদার করেছে। 2টো বেলি ফুলের মালা তার ছোট্ট ব্যাগের ভিতর রেখে দিল। মিহু 2 হাত এরিসের দিকে দিয়ে বলে, পরিয়ে দিন। মুচকি এসে এরিসও পরিয়ে দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়। হৃদয় নাড়িয়ে দিচ্ছে এই ছোট ছোট স্পর্শ। হঠাৎ মিহুর অক্ষি যুগল একটা ফুলের দোকানে দাঁড়িয়ে থাকা কাপলের দিকে আটকে যায়।